আসসালামু আলাইকুম। শুভ সকাল সকলকে। আজকের দ্বিতীয় ঘন্টায় তোমরা যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ক আমার ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, যে যেখান থেকে যুক্ত হয়েছো তোমাদের পরিবারের সকলে সুস্থ আছেন এবং তোমরা তোমাদের মূল পাঠ্য বইটি তোমাদের সাথে রেখেছো। কারো কোনো সমস্যা তো নাই, তাই না? আমরা ভয়েসগুলো আনমিউট করব, একান্ত প্রয়োজন ছাড়া ভয়েস মিউট করব না। আমি যাকে যে প্রশ্নটা করি প্রশ্নের উত্তরও দেওয়ার ব্যাপার স্যাপার আছে এবং প্রয়োজনীয় অংশ নোট করার দরকার আছে, ঠিক আছে? আশা করছি তোমরা ক্লাস শেষ না হওয়া অবধি কেউ লিভ করবে না এবং পরিবেশটা তোমরা সুন্দর রাখবে, কেমন? কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো মতো না বোঝার থাকলে প্রশ্নটি সুন্দর মতো করবে, মনে থাকবে? তাহলে আমরা শেয়ারে চলে যাচ্ছি। আবার লেকচারটা একটু দেখি। সরাসরি আমি মূল পাঠ্য বই আজকে পড়াবো। মূল পাঠ্য বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। তোমাদের সকলের সামনে কি বইটি আছে? Yes, sir. আচ্ছা, এটা আপাতত দেখার প্রয়োজন নেই, যেহেতু আমি স্ক্রিনে শেয়ার করেছি। আপাতত তোমরা স্ক্রিনে দেখবে। প্রয়োজনীয় অংশটি নোট করার জন্য মূল বই ব্যবহার করবে, পাশাপাশি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে, ঠিক আছে? শুরু করছি বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। প্রাথমিক বা প্রাসঙ্গিক যে আলোচনাটুকু আছে সেটা হচ্ছে, জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। প্রশ্ন হতে পারে, যদিও আমাদের সামনে কুইজ পরীক্ষা হচ্ছে না, দ্বিতীয় কুইজ পরীক্ষা যেটা হওয়ার কথা সেটা স্থগিত হয়েছে, কেমন? আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে জেনেছি এটা। আশা করি তোমরা নোটিশের মাধ্যমে জেনে যাবে বা জানো। যদি প্রশ্ন এরকম হয়, সিঙ্গেল লাইন কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন যেটা হয়, জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি কি? উত্তরে কি বলবো আমরা? জনসংখ্যা। কি বলবো? জনসংখ্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রায়হান, যুক্ত থাকো, লেকচারটা ফলো করো, কেমন? যেমনটা পড়ছিলাম, একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। অর্থাৎ আমাদের একটা ঘরে যেমন, একটা বাসায় যেমন কি থাকে, যতগুলো রুম থাকে, মানুষ থাকার পরিবেশটা ততটা আমাকে হিসাব করতে হয়, তাই না? আমরা যদি ২ ভাই থাকি তাহলে রুমের কক্ষ আমাদের কয়টা দরকার হতে পারে? ২টা, কেমন? তারপরে এদের বাচ্চা-কাচ্চা থাকলে ওগুলো নিয়েও আলাদা চিন্তা করতে হয়। কিচেন একটা থাকবে না ২টা থাকবে, ওগুলোও চিন্তা করতে হয় না? একটা বাড়ি যেমন চিন্তা করতে হয়, একটা দেশের আয়তন যা, সে অনুযায়ী জনসংখ্যাও ওরকম করে চিন্তা করতে হয়, ঠিক আছে? অথবা সামঞ্জস্যপূর্ণ হতে হয়। আমার দেশের আয়তন যা, জনসংখ্যাকেও ওই পর্যায়ে রাখার চেষ্টা করতে হবে। তবে এই জনসংখ্যাকে হতে হবে শিক্ষিত ও দক্ষ। শিক্ষিত ও দক্ষ। জনসংখ্যা শুধু জনসংখ্যাই থাকবে যদি অশিক্ষিত হয়, অদক্ষ হয়। যদি শিক্ষিত এবং দক্ষ হয় তাহলে জনসংখ্যা কি হবে? জনসম্পদে পরিণত হবে। আচ্ছা, জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করা গেলে যেমন উন্নয়ন ত্বরান্বিত হয়, তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তারপর একটা জিনিস খেয়াল করবে, জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করা গেলে, আচ্ছা, জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তরিত করবো, সম্পদে কিভাবে রূপান্তর করা যায়? রূপান্তর করার জন্য শিক্ষিত ও দক্ষ হতে হবে। জনসংখ্যা শুধু শিক্ষা ও দক্ষতা বাড়াতে হবে। হ্যাঁ, দক্ষ এবং শিক্ষিত জনসংখ্যা যদি হয় তাহলে সেটা জনসংখ্যা থাকবে না, সেটা জনসম্পদ হবে, এটা সম্পদ হয়ে যাবে, কেমন? তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। যদি অশিক্ষিত হয়, শিক্ষার হার কম থাকে, অদক্ষ হয়, তাহলে কি হবে? জনসংখ্যা দেশের জন্য সম্পদ হবে না, সেটা বোঝা হবে। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের জনসংখ্যার বিভিন্ন দিক সম্বন্ধে জানতে পারবো, ঠিক আছে? এই অধ্যায় পাঠ শেষে আমরা প্রথম যে ১ নম্বরে যে ইয়াটি আছে, ফলটি আছে, বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা তুলনা করতে পারবো। এটা হচ্ছে আজকের পাঠের সাথে সম্পর্কিত ফল। প্রথম পাঠ, প্রথম পাঠের শিরোনাম হচ্ছে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার
তুলনা। আঞ্চলিক বলতে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর কথা এখানে বলা হচ্ছে। বলা হয়েছে। আচ্ছা, আমরা আলোচনাটা একটু খেয়াল করি। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। অনেক কথা এখানে এক লাইনে বলেছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশের নাম কি? চীন। কোন দেশের নাম? চীন। কেমন? আবার বাংলাদেশের কথা যখন আসবে তখনও বাংলাদেশ কিন্তু জনসংখ্যার দিক দিয়ে ৮ম অবস্থানে আছে। চিন্তা করেছো? বাংলাদেশ পৃথিবীর মধ্যে মানে জনসংখ্যা দিয়ে ৮ম অবস্থানে। তাহলে দেখো বাংলাদেশের জনসংখ্যা কত হতো, কেমন। ঠিক আছে? দেশটি দ্রুত মাধ্যম যেটা বলেছে এটা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল এক দেশের চিত্র একরকম, আর মধ্যম আয়ের দেশ সেটা আরেক রকম। উন্নয়নশীল মানে উন্নয়নের পথে এগুচ্ছে, হাঁটছে, কেমন। আর মধ্যম আয়ের দেশ বলতে বোঝাচ্ছে আয়ের ব্যাপারটা হবে কি, মানুষ কম বেশি সবাই আয়ের মধ্যে কন্ট্রিবিউশন করছে, কেমন, অংশগ্রহণ করছে। এদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এটা পূর্বের সংশোধন, এটা তোমরা একটু গুগল সার্চ করে দেখে নিবে, কেমন। তাহলে এই দেশের আয়তন কত? আমরা সেই ছোটবেলা থেকেই এটা পড়ে আসতেছি। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এটা তোমরা আর নিজে এখন ১,৪৭,৬১০। 10। তাহলে আমাদের যে মায়ানমার থেকে আমরা সমুদ্র সীমা পেয়েছি সেটা এখানে যুক্ত হয়েছে, কেমন। তাহলে আপডেটটা তোমরা একটু করবে। যারা যারা যুক্ত আছো সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, তোমরা নিজের যে লিপসিং বুঝো, একজন সিঙ্গার যখন গান গায়, আমাদের পছন্দের গান যখন গাবে আমরা কি করি সেটা ঠোঁটে ঠোঁট মিলায়, কেমন, হু 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 টু টু করি না? ঠিক এই যে আমি পড়ছি, আমি একটা জিনিস লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি, এই লেকচারটা পড়ার সময় প্রয়োজনীয় অংশটা আমি ২ বার বলার চেষ্টা করছি। ওই অংশটুকু তোমরাও নিজে নিজে চর্চা করবে, তাহলে তোমাদের এই বিষয়টা মানে আত্মস্থ হয়ে যাবে। ঠিক আছে? ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, আদমশুমারি আমরা বুঝি তো, আদম মানে কি? মানুষ। আদম মানে মানুষ, শুমারি মানে গণনা। আদমশুমারি মানে মানুষ গণনা অনুযায়ী মোট জনসংখ্যা ১৪,৯৭,৭২,৩৬৪ জন। আমি যদি প্রশ্ন করি ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল, তাহলে কি বলবে? ১৪,৯৭,৭২,৩৬৪ জন, এবং প্রতি বর্গ কিলোমিটারে ১,০১৫ জন। প্রতি বর্গ কিলোমিটারে ১,০১৫ জন। এটা হচ্ছে ২০১১ সালের আদমশুমারি অর্থাৎ মানুষ গণনার সমীক্ষা অনুযায়ী। ২০১৫-১৬ সাময়িক সালে জনসংখ্যা হয় ১৫,৯৯,০০,০০০। বর্তমানে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার ১.৩৭%, যা ২০০১ সালে ছিল ১.৫৯%। তাহলে কমেছে না বেড়েছে? জনসংখ্যার বৃদ্ধির হার কমেছে, কেমন। এবার আমরা বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার বৃদ্ধির হারের তুলনা করব। এখানে ছোট ছোট অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল সেটা খুবই ইফেক্টিভ প্রশ্ন। তারপরে এই দেশের আয়তন কত সেটা, বাংলাদেশ কেমন দেশ, কেমন, এরকম কিছু প্রশ্ন এখানে আছে। আবার ২০১৫-১৬ সালের সাময়িক সমীক্ষা অনুযায়ী জনসংখ্যা কত ছিল? ১৫,৯৯,০০,০০০, কেমন। এবং বর্তমানে বাংলাদেশের বার্ষিক জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত? ২০০১ সালে কত ছিল? এরকম কিছু ছোট ছোট প্রশ্ন আছে। তাহলে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনার চিত্র আমরা একটু দেখব। দক্ষিণ এশিয়ার দেশসমূহ। দক্ষিণ এশিয়ার দেশ কোনগুলো তোমরা খেয়াল করো? বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ। এগুলো হচ্ছে কোন অঞ্চলের দেশ? দক্ষিণ এশিয়ার দেশ। ঠিক আছে? ৫ বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনামূলক চিত্র ২০০০ থেকে ২০০৫, ২০০৫ থেকে ২০১০, ২০১০ থেকে ২০১৫। তাহলে বাংলাদেশের চিত্র যদি আমরা প্রথমে দেখি, ১.৭০, কেমন, ১ যেটা ছিল কত ২০০০ থেকে ২০০৫ সাল, আবার ২০০৫ থেকে ২০১০-এর মধ্যে ১.১৮। তারপর ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে ১.১
2-0। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। ভারতের চিত্র যদি আমরা দেখি 2000 থেকে 2005 আছে 1.65, তারপরে হচ্ছে 5 থেকে 10 1.46, তারপরে 2010 থেকে 2015 1.26। নেপালের চিত্র দেখলে তাও কমছে। পাকিস্তান বেড়েছে, কেমন 2.07 2000 থেকে 2005-এ, 2005 থেকে 2010-এ 2.07 ছিল। 2010 থেকে 2015 আবার জনসংখ্যা বেড়েছে, বৃদ্ধির হার বেড়েছে 2.11। শ্রীলঙ্কার ক্ষেত্রে কমেছে। তারপর আফগানিস্তানের ক্ষেত্রে কমেছে, কেমন ভুটান তাও কমেছে। মালদ্বীপের ক্ষেত্রে 1.68 হচ্ছে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত। 2005 থেকে 2010 এই সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল বেড়েছে 1.73, এবং 2010 থেকে 2015 সালে 1.79, অর্থাৎ মালদ্বীপের জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, বোঝা গেছে। আর বাংলাদেশের জনসংখ্যা ক্রমান্বয়ে কমছে, বলা যায় ওঠানামা করছে। যেটা 2000 থেকে 2005 সাল পর্যন্ত ছিল 1.70, সেটা কমে 2005 থেকে 2010-এ 1.18 হয়েছে, এবং আবার 1.20 হয়েছে 2010 থেকে 2015 সাল পর্যন্ত। উপরের সারণের তথ্যাবলী বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার শ্রীলঙ্কা ও নেপালের তুলনায় বেশি। শ্রীলঙ্কা দেখো 0.78, এগুলো কিন্তু ব্যালেন্স আছে, কমতেছে, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে। তারপর আরো অন্য দেশের কথা কি বলেছে, নেপালের কথা বলেছে। নেপালের কি অবস্থা আমরা একটু দেখি, 1.44, 1.05, 1.18, এখানেও মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের দেশের চিত্র কি এদের তুলনায় বেশি। অন্যদিকে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম। তাহলে এই যে দেশগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এই দেশগুলোর জনসংখ্যা বাংলাদেশের চেয়ে তুলনামূলক বেশি জনসংখ্যা বৃদ্ধির হার। কেমন জনসংখ্যার এই বৃদ্ধির হার নির্ভর করে উক্ত দেশের জন্মহার, মৃত্যুহার ও অন্যান্য কারণের উপর। তোমাদেরকে যদি একটি প্রশ্ন করি, জনসংখ্যার বৃদ্ধির হার কিসের উপর নির্ভর করে? উক্ত দেশের জন্মহার, মৃত্যুহার ও অন্যান্য কারণের উপর। বিশেষ করে জন্মহার, মৃত্যুহার বললেই হয়, ঠিক আছে। বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই? কানিসকে দেখতে পাচ্ছি না, তারপরে মার্জিয়া মেহজাবিন, আরো যারা যারা আছে। কানিস ফাতেমা লিপ নিয়েছে, আমি বুঝলাম না। বিবি মরিয়ম, মার্জিয়া, শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, আমি উপরে একটা সারণীর এখানে বিস্তারিত বলেছি। এই সারণী থেকে বাংলাদেশ কি আছে, দুইটি দেশে শ্রীলঙ্কা ও নেপালের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার এগিয়ে আছে, যেটা আমরা প্রত্যাশা করি না। তারপরে অন্যদিকে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার একটু কম আছে। এবং শেষ লাইনে একটি প্রশ্ন করেছিলাম, জনসংখ্যার এই বৃদ্ধির হার নির্ভর করে উক্ত দেশের জন্মহার, মৃত্যুহার, অন্যান্য কারণের উপর। তাহলে প্রশ্ন হতে পারে, জনসংখ্যা বৃদ্ধির হার কিসের উপর নির্ভর করে? উক্ত দেশের জন্মহার, মৃত্যুহার, অন্যান্য কারণের উপর, বিশেষ করে জন্মহার, মৃত্যুহারের উপর। জন্মহার যদি বাড়ে, মৃত্যুহার যদি কমে, তাহলে জনসংখ্যা বাড়বে। জন্মহার যদি কমে, মৃত্যুহার যদি বাড়ে, তাহলে জনসংখ্যা কি হবে? কমবে। বিষয়টা বুঝতে পেরেছ? জন্মহার যদি বাড়ে, মৃত্যুহার যদি স্থির থাকে, তাহলে কিন্তু জনসংখ্যা বাড়বে। জন্মহার যদি বৃদ্ধি পায়, মৃত্যুহার যদি কমে, তাহলে কি হবে? একটু ব্যালেন্স হবে। আবার জন্মহার কম, মৃত্যুহার বেশি, তাহলে জনসংখ্যা কি হবে? কমবে। বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার ঘনত্বের তুলনামূলক চিত্র, সেটা কেমন দেখি। দেশের নাম, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার। আচ্ছা, মালদ্বীপ, সিঙ্গাপুর, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা দেখো। মালদ্বীপের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 1426 জন, সিঙ্গাপুরের 8,2 জন, বাংলাদেশ 1,103 জন, ভারত 445 জন, শ্রীলঙ্কা 338 জন, জাপান 348 জন। চিন্তা করে দেখো, এই যে উপরের তিনটি দেশ, মালদ্বীপ, সিঙ্গাপুর, বাংলাদেশ, এই তিনটি দেশে হাজারের উপরে। সিঙ্গাপুর তো সবচেয়ে বেশি, আবার এগুলো উন্নত দেশও, তাহলে এদের সমস্যা হচ্ছে না, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে। ভারতে প্রতি বর্গ কিলোমিটারে
অর্থাৎ 445 জন। তাহলে এদের জায়গা এবং মানুষের অনুপাত অনেকটা ব্যালেন্স হচ্ছে বলে। আচ্ছা, উপরের সারণীকে থেকে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ভারত, শ্রীলঙ্কা ও জাপান থেকে প্রায় 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ। মালদ্বীপ হচ্ছে কত? 1426। তারপর হচ্ছে তোমার 8032 জন। আবার এই কোন দেশে? ভারত, শ্রীলঙ্কা, জাপান। এই 3টে দেশের তুলনায় কি 3 গুণ বেশি বাংলাদেশের জনসংখ্যা তোমার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার। কেমন? অর্থাৎ এইটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। কোন দেশের কথা বলা হচ্ছে? বাংলাদেশের। কোন দেশের? বাংলাদেশের কথা বলা হচ্ছে। কেমন? এরপর আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন বছরের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার। আদমশুমারির বছর বৃদ্ধির হার পার্সেন্ট অর্থাৎ শতাংশে বিষয়টা দেখাতে হবে। 1974 সালে প্রথম আদমশুমারি তখন 2.48%। কেমন? জনসংখ্যা বৃদ্ধির হার ছিল। আবার 1981 সাল তার জনসংখ্যা আদমশুমারি কত বছর পর পর হয় সেটা তোমরা একটু খেয়াল করো। 74-এর পরে কত? 81। তারপরে 1981 সালে ছিল কত বৃদ্ধির হার? 2.35%। 1991 সাল 10 বছর পরে 11 বছর পর পর হইতে 10 বছর পর পর 11 বছরে গিয়ে হয় জনসংখ্যা গণনা। কেমন? প্রতি 10 বছর পর পর। 1991 সালে যা 2.1%, 2.17%। 2001 সালে আবার আদমশুমারি গণনা করা হয়েছে 1.59%। 2011 সালে আবার গণনা হয়েছে 1.37%। আবার কখন গণনা হবে? 21 সাল শেষ হলে অথবা 21 সালে গণনা হবে বা 21 সালে গণনা হচ্ছে, সেটা পরবর্তী সালের বইয়ে সংযোজন করা হবে। বুঝা গেছে? জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে না বেড়েছে সেটা আমরা পরে জানতে পারবো। তাহলে প্রথম আদমশুমারি যখন হয়েছে 2.48% বৃদ্ধি পেয়েছে, 2011 সালে সেটা কমে 1.37%-এ নেমে এসেছে। আচ্ছা, এই ছিল বাংলাদেশ সহ আন্তর্জাতিক কয়েকটি দেশের জনসংখ্যা তুলনা। এখন আমরা পার্ট 2 সম্পর্কে জানবো। যেহেতু 16 থেকে 31 এই তারিখ তোমাদের জুলাই বন্ধ থাকবে, বন্ধের পরে পরীক্ষা শুরু হবে। আশা করছি তোমরা এখনো নোটিশ পাওনি বা পেয়েছো, যাই হোক পাবে। দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে সিলেবাস, ওই সিলেবাসটুকু আমাদের শেষ করতে হবে। দ্বিতীয় পার্ট আমরা শুরু করছি, তোমরা একটু খেয়াল করো, সময় আছে। কেমন? জনসংখ্যার পরিবর্তনশীলতা। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। পরিবর্তনশীলতা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য। জনসংখ্যার পরিবর্তনশীলতার বিষয়টা হচ্ছে এটাই, কমবে বাড়বে। ঠিক আছে? জনসংখ্যার এই পরিবর্তন প্রধানত জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর ও সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে। জনসংখ্যার পরিবর্তনের এই বিষয়গুলো বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর নির্ভরশীল। একটা দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে 3 ভাগে ভাগ করা যায়। প্রশ্ন হতে পারে, একটা দেশের জনসংখ্যা বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ। কোন বয়সে একটি ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে তা তার উপর স্তর জন্মহার নির্ভর করে। কোন দেশের বাল্যবিবাহ বেশি হলে সে দেশের জন্মহার বেশি হবে। অর্থাৎ বিয়ের হার, কম বয়সী বিয়ে যদি বেড়ে যায় তাহলে ওই দেশের জন্মহার কি হবে? বাড়বে। ঠিক আছে? জন্মহার কিংবা মৃত্যুহার একটা দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে থাকে। খুবই সুন্দর প্রশ্ন এটা, আন্ডারলাইন করে রাখো, এটা দাগিয়ে রাখো। একটি দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তনের জন্য দায়ী কি? জন্মহার কিংবা মৃত্যুহার। জন্মহার কিংবা মৃত্যুহার। ঠিক আছে? সুতরাং জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার কাঠামোর পরিবর্তনকে। জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত, যেমন ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা, স্বাস্থ্য সেবা প্রভৃতি।
আচ্ছা, এই যে বিষয়গুলোর কথা বলেছে, এইগুলো কিসের সাথে সম্পর্কিত? জনসংখ্যার কাঠামো পরিবর্তনের সাথে সম্পর্কিত। তারপর বলা হচ্ছে যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। বুঝা গেছে? জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের জ্ঞান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে, ফলে তারা পরিবার গঠন করে। পেশাগত পার্থক্যের কারণেও জন্মহারের তারতম্য ঘটে। যেমন কৃষক, শ্রমিক, জেলে এদের জন্মহার বেশি। শ্রমিক জন্মহার বেশি কেন? এরা চিন্তা করে আমার একটা বাচ্চা বেশি হলে আমার একজন শ্রমিক কম লাগবে। জেলের ক্ষেত্রে একই অবস্থা, এবং কৃষকের একই অবস্থা। এরা জনসংখ্যার বৃদ্ধির ফলে যে কুফল সেটা বুঝতে পারে না। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশাজীবী শ্রেণীর জন্মহার কম। এগুলো কিন্তু আমরা একটু খেয়াল করলে সমাজে দেখি, যাদের ডাক্তার পরিবার এবং তাদের জনসংখ্যা কিন্তু কি খুব বেশি নেই, দু একটা ছেলে। শিক্ষকের ক্ষেত্রেও চিন্তা করে যারা সন্তান নেয়, কেমন অতিরিক্ত জনসংখ্যা তারা নিতে চায় না। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তো না বলা বাহুল্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলো পাহাড় ও পর্বতে ঘেরা বলে এখানে জনবসতি কম। তাহলে পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন? পাহাড় ও পর্বতে ঘেরা বলে কেমন? ফলে এই এলাকার জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন। চর এলাকাও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে এখানে জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে যৌথ উর্বর সমতল প্রকৃতি কৃষির ফলন বেশি হওয়ার কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাছাড়া শিল্প কারখানা ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে এমন অঞ্চলে জনসংখ্যার আধিক্য রয়েছে। তারপরে অনেক সময় কর্মসংস্থানের প্রত্যাশায় গ্রাম থেকে শহরে হার বেড়ে যায়। এরা কি আমার ভয়েসটা মিট করা? আবার রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় জনসংখ্যার মধ্যে পরিবর্তন দেখা যায়। এগুলো বিশেষ করে গৃহযুদ্ধ বা যুদ্ধাবস্থা, অস্থিতিশীলতা এগুলো কোথায়? আমাদের দেশে খুব একটা হয় না। এগুলো ইউরোপের বা বিভিন্ন প্রাচ্যের বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় ৭২.৬ বছর। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? ৭২.৬ বছর। গড় আয়ু বেড়ে যাওয়ায় এটা পরিষ্কার যে আমাদের দেশে মৃত্যুহার হ্রাস পেয়েছে। গড় আয়ু বেড়ে যাওয়া মানে ৭০ ঊর্ধ্ব মানুষের কি মোটামুটি ৭০ বছর বেঁচে থাকতেছে মানুষ। ঠিক আছে? তাহলে কি হবে? বোঝা যাচ্ছে বাংলাদেশের চিকিৎসা সেবা উন্নত হয়েছে, এটা বোঝা যায়। এবং মৃত্যুহার হ্রাস পেয়েছে। মৃত্যুহার হ্রাস পাওয়ায় বৃদ্ধ বয়সী জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায়, যাদেরকে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের দেশে সীমিত সম্পদের উপর চাপ সৃষ্টি করে। শিক্ষাক্ষেত্রে অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা, উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ মৃত্যুহার হ্রাসে প্রভাব ফেলছে। বিষয়টা খেয়াল করেছ? অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, যেমন আগে যেটা কম ছিল, ছেলে মেয়ে পড়াশোনায় আগে আগ্রহ দেখাতো না, এখন অনেকটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এই জন্য মৃত্যুহার কি হচ্ছে হ্রাসে, মৃত্যুহার কমাতে তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের সভা সিম্পোজিয়াম করে সতর্ক করছে মানুষকে। কেমন? আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কারণে শিশু মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ওই যে বলেছিলাম একটু আগে, চিকিৎসা ক্ষেত্রে উন্নতির কারণে মৃত্যুহার হ্রাস পেয়েছে। যেমন এখন অনেক রোগ আছে যেগুলোর চিকিৎসা আগে পাওয়া যেত না, এখন চিকিৎসা পাওয়া যায়। এটি জনসংখ্যার পরিবর্তনশীলতায় ভূমিকা রাখছে। তবে জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বহুমুখী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন তা হলো মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি। মেয়েদের বিয়ের বয়স সরকারের নির্দিষ্ট একটা বয়স সীমা আছে, সেটা হচ্ছে কত? 18। সেটাকে বাড়ানোর কথা বলা হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে। দারিদ্র্য হ্রাসে কার্যক্রম গ্রহণ, কেমন? জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা। জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন বলতে নিরাপদ কি করা, নিরাপদ একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করার কথা বলা হচ্ছে। নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন প্রভৃতি।
আমাদের দেশের গ্রামাঞ্চলে আগে যেমন নারীরা খুব একটা কি করতো না, কাজকর্মে, সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মে, শিক্ষায়, বিভিন্ন ধরনের পেশায় তারা কি করতো না, আত্মনিয়োগ করতো না, বর্তমানে যারা করছে। তাহলে এই বিষয়গুলোর প্রতি আমাদের কি হতে হবে, সচেতন হতে হবে। যদি সচেতন হতে পারি তাহলে কি হবে, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে, কেমন হ্রাস করা সম্ভব হবে। কাজ এক, তোমার নিজ এলাকার জনসংখ্যা পরিবর্তনের কারণগুলো চিহ্নিত করো। কেন জনসংখ্যার, তোমার এলাকায় জনসংখ্যা পরিবর্তন হচ্ছে? যেমন হতে পারে, তোমরা যদি একটু চিন্তা করে দেখো, অনেকেই বিদেশে যাচ্ছে, যেমন অনেকেই গ্রাম ছেড়ে শহরে চলে আসতেছে। তাহলে জনসংখ্যা কি হচ্ছে, এই কারণগুলোর কারণে জনসংখ্যা কমছে বাড়ছে, কেমন। আবার বাল্য বিয়ে হচ্ছে কিনা, বাল্য বিয়ে যদি হয় তোমার এলাকায়, তাহলে তোমার এলাকায় জনসংখ্যা বাড়বে। তারপরে যদি বৃদ্ধ বা মৃত্যু হার যদি রেগুলার দিন দিন বাড়ছে, তাহলে কি হবে, জনসংখ্যা হ্রাস পাবে। যদি জন্মহার বাড়ে, তাহলে কি হবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে। দুই, বিবাহ, ধর্মীয় মূল্যবোধ ও নজর ঈর্ষাবুদ্ধির কারণে এই জনসংখ্যার পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়। দলীয় আলোচনার মাধ্যমে বিষয়টির যুক্তিপূর্ণ সমাধান করো। বিবাহ, এই যে বিবাহ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। ধর্মীয় মূল্যবোধ কেমন, নজর ঈর্ষাবুদ্ধি, এই যে তিনটি পয়েন্ট বলা হয়েছে, এই পয়েন্টগুলো জনসংখ্যার পরিবর্তনশীলতায় কেমন ভূমিকা রাখছে। আচ্ছা, আমরা আর আলোচনা বাড়াবো না, বাকিটা তোমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার যে সিলেবাসটুকু আছে সেটা আমরা বন্ধের পড়া দিব, বন্ধের পড়া তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। তৃতীয় পাঠা হচ্ছে কি, বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল। আমরা আর লেকচার বাড়াবো না, সময় আমাদের আর 5 মিনিট মতো সময় আছে, ঠিক আছে, নাকি এটা পড়ে ফেলবো, এই পাঠটা শেষ করে দেবো নাকি? অনেকেই যুক্ত হয়েছে, তোফাকে আজকে পেয়েছি, শেষ করে দেন। ফারহান আক্তার কৃতিকে পেয়েছে। আচ্ছা, পার্ট 3 আমরা তাহলে শুরু করছি, তোমরা খুব সংক্ষিপ্ত সময়ে খেয়াল করো। শেষ করো। হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল। আভ্যন্তরীণ মানে তো বুঝো, আমার বাড়ি মনে করো চট্টগ্রামে, আমি যদি ঢাকায় থাকি, সেটা হচ্ছে আভ্যন্তরীণ স্থানান্তর। আন্তর্জাতিক স্থানান্তর হচ্ছে বিদেশে চলে যাওয়া, যেমন এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, কেমন। এটার কারণ ও ফলাফল, কারণ কি এবং ফলাফল কি। মানুষের এক স্থান হতে অন্য স্থানে গমনকে স্থানান্তর বলে। স্থানান্তর মানে এক স্থান থেকে অন্য স্থানে গমন, কেমন। স্থানান্তরকে অভিগমনও বলা হয়, মানে ভিতরে, দেশের ভিতরে, কেমন, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। এই স্থানান্তর অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। এই বিষয়ে আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি। এই পাঠে আমরা বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল সম্পর্কে অবহিত হব। 3.2 এই পাঠের যে অভ্যন্তরীণ স্থানান্তরের কথা আলোচনা আছে। দেশের ভিতরে যখন মানুষ এক স্থান হতে অন্য স্থানে গমন করে, তখন তাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা হয়। একদম সহজ কথা, দেশের ভিতরে এক জেলা থেকে অন্য জেলা, এক বিভাগ থেকে অন্য বিভাগ, এক শহর থেকে অন্য শহরে চলে যাওয়া, কেমন। তবে বাজার করা, অফিস করা ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না। আমি বাজার করতে গিয়েছি বা ঢাকায় ঘুরতে গিয়েছি, ঘুরে এসে আবার তো আমি শহরে চলে আসবো, আমার বাড়ি চলে আসবো, চট্টগ্রাম চলে আসবো, তাহলে এটা হবে না, স্থানান্তর এটা হবে না, ঠিক আছে। এটা জাস্ট ভ্রমণ হবে, ভ্রমণ, বোঝা গেছে। বাজার করা, অফিস করা, এই বিষয়গুলোর ক্ষেত্রে কি হবে না, এটা অভ্যন্তরীণ স্থানান্তরের পর্যায়ে হবে না, বাড়ি শুধু চলে যেতে হবে। যেমন যারা সরকারি চাকরিজীবীরা আছেন, আমাদের এই ক্লাসের সপ্তম শ্রেণীতে যাদের মা বাবা বিভিন্নভাবে চাকরিজীবী, কেমন, তারা কি করেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয় এদের, এরকম অনেকেই আছেন। আভ্যন্তরীণ স্থানান্তর নানা ভাবে ঘটে থাকে। আন্তঃআঞ্চলিক স্থানান্তর অর্থাৎ একই অঞ্চলের মধ্যে স্থানান্তর, ওই যে একই গ্রামে এক পাড়া থেকে অন্য পাড়ায় চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে। তাছাড়া গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে এবং শহর থেকে শহরে স্থানান্তর, এই যে স্থানান্তরের অনেকগুলো ধাপ উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক উদ্দেশ্যেই মূলত আভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে। ওই যে বললাম অর্থনৈতিক উদ্দেশ্য, আমার বাবা চাকরি করেন ঢাকায়, আমরা কেন গ্রামে থাকবো, মানে চট্টগ্রামে থাকবো, এমন। আমার বাবা ওখান থেকে টাকা পাঠাবে, এই করবে সে করবে, এটা চেয়ে ভালো ওখানে কোয়ার্টার পাইলে ওখানে উনি থাকবে, আমরা ওনার সাথে থাকবো, ব্যাপারটা ঠিক এরকম, বোঝা গেছে। কারণ কি, অর্থনৈতিক উদ্দেশ্য। আচ্ছা, আভ্যন্তরীণ স্থানান্তরের কারণ, এখানে কিছু কারণ আমরা যা আলোচনা করেছি, এর বাইরেও কিছু এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকতে পারে, বা আমরা যা আলোচনা করেছি সেগুলো আছে। আভ্যন্তরীণ স্থানান্তরের জন্য তেমন কোনো আইন বা অনুমতির প্রয়োজন হয় না। এই ধরনের স্থানান্তর ঘটে আমাদের প্রয়োজন ও ইচ্ছা অনুযায়ী।
ঠিক আছে? বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেমন তোমরা তোমাদের পরিবারের দিকে যদি তাকাও, তোমাদের পরিবারের সবাই কিন্তু এখন একই জায়গায় থাকেন না। তোমাদের চাচারা থাকেন মনে করো এই নোয়াখালী, আবার তোমার জ্যাঠারা থাকেন মনে করো ঢাকায়, তোমরা থাকো মনে করো চট্টগ্রামে। ব্যাপারটা এরকম হয়ে গেছে অনেকটা, ঠিক আছে? একই পরিবারের ভাইয়েরা, চাচারা বিভিন্ন জায়গায় থাকে। বর্ধিত জনসংখ্যার চাপে মাথাপিছু জমির পরিমাণ ক্রমে কমে যাচ্ছে। অনেকে ভূমিহীনে পরিণত হয়েছে। বেকার ও অর্ধ বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই আর্থিক সংকট গ্রামের অনেক মানুষকে শহরে কাজের সন্ধানে আসতে বাধ্য করছে। নদী ভাঙন এলাকার মানুষ বাঁচার তাগিদে গ্রাম থেকে শহরে ভিড় করছে। যেমন এটা কমন বিষয়, আমরা এগুলোর ব্যাখ্যা না দিয়েও চলে। তোমরা সকলেই মোটামুটি বুঝতে পারছো বিষয়গুলো। সপ্তম শ্রেণীতে পড়ছো মানে তোমাদের এতটুকু মেধার বিকাশ হয়েছে। দারিদ্র্য, অভাব অনটন ও অন্যান্য সমস্যার কারণেও গ্রামবাসীর একটি অংশকে শহরের দিকে ধাবিত করছে। গ্রামে এই সমস্যাগুলোর কারণে কি হয়? দারিদ্র্য, অভাব অনটন, অন্যান্য সমস্যা, যেমন বিভিন্ন রাজনৈতিক সমস্যা হতে পারে। এগুলোর কারণে মানুষ শহরে চলে আসে। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো শহরের উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থা। খুব কমন কথা এটা। গ্রামের পরিবেশ পাচ্ছি না, আমার বাচ্চা কাচ্চা ভালো একটা স্কুলে পড়াতে পারছি না, কেমন? এই কারণে অনেকে কি শহরে চলে আসে। স্বাস্থ্য সেবা গ্রামে যেটা আশেপাশে হাসপাতাল ক্লিনিক নেই, কেমন? এই জন্য মানুষ কি হয়? শহরে চলে আসে ভালো একটা স্বাস্থ্য সেবার জন্য। আচ্ছা, গ্রামের সক্ষম ও ধনী কৃষক পরিবার তাদের সন্তানকে উন্নত শিক্ষার জন্য শহরে পাঠায়। তাছাড়া চিকিৎসা সুবিধার জন্য চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য শহরে স্থানান্তর হয়। গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরো যেসব কারণ, তা হলো শহরে বিলাসবহুল জীবনযাত্রা, কর্মসংস্থানের সুযোগ, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা প্রভৃতি। তবে কিছু লোক স্থানান্তরিত হতে বাধ্য হয়ে এদেশের ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণ। কেমন? আমাদের দেশে মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ হলো শিল্প কারখানাগুলো সাধারণত শহরে অবস্থিত। তোমরা অনেকেই জানো, আমাদের অনেকেই চাকরির কারণে শহরেই থাকে বা আমরা থাকি। কেমন? আমাদের দেশে মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ হলো শিল্প কারখানাগুলো সাধারণত শহরে অবস্থিত। যেমন পোশাক শিল্প, আমরা শিল্পের অধিকাংশই শহরে অবস্থিত। এই কারণে লক্ষ লক্ষ শ্রমিক কাজের জন্য শহরের বস্তি এলাকায় গাড়ি গাড়ি করে বসবাস করছে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধার জন্য মানুষ স্থানান্তরিত হয়। আর জুমলার সংখ্যা বাকি আছে, তোমরা একটু পড়ে নিবে। আর করছি না, ঠিক আছে? মোট কথা তোমাদের বন্ধের পড়া দিয়ে দিব এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি তোমরা নিয়ে নিবে। যে সিলেবাসটুকু আছে সিলেবাসটুকু দৈনন্দিন কিছুটা হলেও পড়লে আশা করছি তোমাদের সিলেবাস শেষ করা সম্ভব হবে, ঠিক আছে? আমরা চেষ্টা করেছি, সময় যেহেতু কম, আর সবকিছু মিলিয়ে প্যান্ডেমিক পরিস্থিতি আসলে সিলেবাস শেষ করা খুব কঠিন, ঠিক আছে? কার কোন প্রশ্ন আছে? No, sir. মার্জিয়া, No, ফাহানা, sir. কানিদের প্রশ্ন নেই। গুড। রাকিব, রাইহান, আলফি, মরিয়ম, কারো কোন প্রশ্ন আছে বলো? নো স্যার। আচ্ছা, আবু মেহরাজ, তায়েব, সিলভি, ইশতিয়াক শিকদার। আচ্ছা, যারা যুক্ত হয়েছো তোমাদের সকলের জন্য অসংখ্য শুভকামনা। আগামী দিন ক্লাসে উপস্থিত থাকবে সে আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার অগ্রিম তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহা তোমাদের সুন্দর কাটুক। কেমন? তোমরা যারা কোরবানি দিবে এবং যারা দিবে না, যারা যেখানে থাকো সুস্থ থাকবে, সচেতন থাকবে, পরিবার সকলের সুস্থতার দিকে খেয়াল রাখবে। কেমন? সকলেই সকলের জন্য আমরা দোয়া করব, ঠিক আছে? সকলে যাতে সুস্থ অবস্থায় থাকে এবং আগামী দিনে স্কুল যখন খুলে সকলে একজন আরেকজনের চেহারা দেখি সুস্থভাবে থাকে। কেমন? সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো ক্লাস। পরীক্ষা তো স্কুলে অনলাইন হবে বুঝি নাই। স্যার, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এটা বন্ধের পরে হবে। ঈদুল আজহার পরবর্তী সময়ে তোমাদেরকে নোটিশ করা হবে অথবা জানাবে, স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে নোটিশ করে জানাবে, ঠিক আছে? সকলের জন্য অসংখ্য শুভকামনা। আজকের ক্লাসে তোমরা যুক্ত হয়েছ, অনেক সহযোগিতা করেছো স্যারকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।